কেন রাস্তা বা ডাস্টবিনে মিলছে বেওয়ারিশ নবজাতক? কুল কিনারা করতে পারছে না পুলিশ। রাজধানীতে 1 মাসে উদ্ধার 4। ডিএনএ ব্যাংক করার পরামর্শ। তখন তার মনের ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে, চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণে ধরে ফেলতে পারে। করোনাকালের 6 মাসে খুন ধর্ষণের শিকার অর্ধেকের বেশি শিশু। বিভিন্ন সোসাইটির যে স্ট্রেস সবকিছু মিলে তারা নিজেরাও কিন্তু অনেকটা দিশাহারা মতো হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নামকা ওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন বর্জন বিএনপির খেলা। সম্পাদক মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করার নির্দেশ। ৩৬০০ কোটি টাকা পাচার করে লাপাত্তা পিকে হালদারকে কেন এখনো দেশে ফেরানো গেল না, জবাব দিতে হবে 10 দিনের মধ্যে। মগের মুল্লুক মন্তব্য হাইকোর্টের। এবং করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ভিসা দেয়া চালু হতেই চিকিৎসা নিতে বিদেশমুখী বহু বাংলাদেশি। আস্থা সংকটের কারণে বড় অঙ্কের টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। শুধু ধর্ষণ বা হত্যার শিকার হচ্ছে না শিশুরা, রাস্তাঘাট, ঝোপঝাড়, এমনকি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় মাঝে মাঝে মিলছে নবজাতক। কিন্তু কোনো সূত্র না থাকায় একটি ঘটনারও কুল কিনারা করা যায়নি। পুলিশ বলছে কেন্দ্রীয় ডিএনএ ব্যাংক করা গেলে সহজেই পরিচয় জানা যাবে। সমাজবিজ্ঞানী ও আইনজীবীদের মত, কথিত বাবা মার উচিত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে যে সংস্থাগুলো শিশুদের লালন পালন করে তাদের সঙ্গে যোগাযোগ করা। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। অল্প কদিন আগের কথা, হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত। কে বা কারা কাপড়ের ব্যাগের ভেতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান। সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল। এটা কি আসলে স্বাভাবিক মানুষের কাজ? আমার আসলে যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে। ভালো মন্দ আর কি বিচার করারই হয় নাই, যে আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে, হাসপাতাল নিতে হবে আগে, বাচ্চাটা বাঁচাতে হবে। ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক। একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক। ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরও একটি নবজাতক। তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা। কুকুর নিয়ে আসছিল বাচ্চা নাকি? কুকুর ওদিক থেকে নাকি নিয়ে আসছে। আচ্ছা। এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতেই উদ্ধার হয় 4 নবজাতক। এর মধ্যে 2টি জীবিত আর 2টি ছিল মৃত। গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন, যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয় তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব। এখন যেই কেউ একটা অপরাধ করে যাচ্ছে যে আমি তো কিছু রেখে গেলাম না, তখন তার মনের ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে, চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণে ধরে ফেলতে পারে। নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন, কথিত এসব বাবা মা রাস্তায় ফেলে না দিয়ে শিশুটিকে সঠিক উপায়ে দত্তক দিতে পারেন। এই সমস্ত সংগঠনরা কাজ করে, তাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে এবং তাদের সমস্ত গোপনের এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলেন্টারি দিয়েও দিতে পারে। সাধারণত অনৈতিক সম্পর্কের ফসল এসব শিশু, কিন্তু উচ্চবিত্তের ক্ষেত্রে গর্ভপাতের উদাহরণ থাকলেও নিম্নবিত্ত এবং ভবঘুরে মানুষদের সেই সতর্কতা নেই। সাধারণত কোনো অপরাধের ক্ষেত্রে পরিবার অভিযোগ নিয়ে হাজির হয় পুলিশের কাছে, কিন্তু যখন পরিবারই নিজ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন অভিযোগ করার নিজের কেউ থাকে না। কিন্তু বাস্তব হলো সত্যি যে এই সব নবজাতকের কোনো দোষ নেই, জন্মই যেন তার একমাত্র দোষ, আর তাই জন্মের পরই চলে মৃত্যুর আয়োজন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আজ। একমাত্র আসামি মজনুর সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। মাত্র 13 কার্যদিবস শুনানি শেষে ঘোষিত হতে যাচ্ছে এই মামলার রায়। এ মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোমো,
ফয়সাল, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আলোচিত এই ধর্ষণ মামলাটির রায় ঘোষণা। যেহেতু ভিকটিম একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সেহেতু আজকে বিচারিক আদালতের এই রায়ের দিকে নজর রাখছেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় সকল শিক্ষার্থী। তারা প্রত্যাশা করছেন রায়ে ধর্ষকের প্রতি একটি সতর্ক বার্তা কিন্তু দিবেন, যাতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যাকে একজন পথচারীর দ্বারা পৈশাচিক নির্যাতনের শিকার হতে হয়েছে, পাশাপাশি এই যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, তার পরিবার, তার সহপাঠীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা, তারা কিন্তু অনেকেই আজ আদালতে উপস্থিত রয়েছেন এই রায়কে কেন্দ্র করে, এবং তারা সবাই একটাই দাবি করছেন যে এই ঘটনায় আসামি যে মজনু, একমাত্র আসামি যাকে র্যাব গ্রেফতার করেছেন ঘটনার পরপরই, সেই আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন, তিনিও কিন্তু গণমাধ্যমকে বারবার জানিয়েছেন যে যেহেতু ভিকটিম স্বয়ং ধর্ষক আসামি মজনুকে শনাক্ত করেছেন, এবং এই মামলার যে চার্জশিট সহ আলামত, 20 জন সাক্ষীর আদালতে সাক্ষ্য গ্রহণ, এই সব কিছুই কিন্তু তারা আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এবং রাষ্ট্রপক্ষ বলছেন যে আজকের এই রায়ের মধ্য দিয়ে একটি যুগান্তকারী রায় হতে পারে, এবং পাশাপাশি বিশেষ করে যেহেতু একজন পথচারীর মাধ্যমে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে আদালতের বেশ কিছু নির্দেশনা কিন্তু তারা রায় প্রত্যাশা করছেন। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, ঠিক এখন থেকে 10 মিনিট পর এই আদালতের গারদখানা থেকে আসামি মজনুকে আদালতে তোলা হবে, এবং তাকে কাঠগড়ায় তোলার পরে কিন্তু ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন নাহার তিনি রায় পড়া ঘোষণা করবেন। এবং রায় পড়া শুরুর পরপরই কিন্তু এই আলোচিত এই ধর্ষণ মামলাটির রায় পড়া হবে, এবং সেখানে দেখার বিষয় যে আসামির কি সাজা হচ্ছে আদালত দেন। যদিও ধর্ষণ মামলায় মন্ত্রিসভা সংশোধিত যে আইনটি করা হয়েছিল, সেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু যেহেতু এই মামলাটি এই আইন হওয়ার আগেই এই মামলার বিচারিক কাজ শুরু হয়ে গিয়েছিল, সেহেতু আগের যে সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, সেটি কিন্তু এই মামলার ক্ষেত্রে কার্যকর হবে। তো ফয়সাল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলা বিচার কাজ নিয়ে এবং রায় নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ফয়সাল, নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামকাওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে। সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপি মিথ্যাচারের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, উপনির্বাচনের দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে, তা প্রমাণিত। সম্মেলন হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর দ্বিতীয় সভা। করোনা সংকটের এই সময়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও মানুষের জন্য আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক, দ্রুত সম্মেলন করা সহ তৃণমূলকে শক্তিশালী করতে দেন বিভিন্ন নির্দেশনা। আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের উন্নতি হয়। আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের পূর্বে প্রস্তুতি ছিল। আমাদের অর্থনীতি বলে কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য আমরা কি করবো, দেশের উন্নয়নটা কিভাবে হবে, আমরা সেদিকে চিন্তা করে কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু দিয়ে যেতে পারলাম সেটাই বড় কথা। বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি। উপনির্বাচনে তার নাম আসতে তার ক্যান্ডিডেট দেন, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা পার হতে পারে না, তারা নির্বাচন থেকে সরে যায়। এটার জন্য তাদের একটা একটা পরিকল্পিত খেলা, প্ল্যান গেম, এটা এখন আমরা জানি তারা এগুলো করবে। করোনা পরিস্থিতির এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষ যাতে ভ্যাকসিন তৈরি হওয়া মাত্রই পায়, সে লক্ষ্যে 1000 কোটি টাকা আগাম পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশটা কি মগের মুল্লুক?
হাজার হাজার কোটি টাকা পাচার করেও ধরাছোঁয়ার বাইরে থাকবে? ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের বিষয়ে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। 10 দিনের মধ্যে তাকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদক ও সরকারকে জানাতে বলেছেন আদালত। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চেয়েছিল, কিন্তু দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার তাকে ফেরানোর বিষয়ে আবারও বসল হাইকোর্ট। পিকেকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 10 দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলা হয়েছে। পিকে হালদার কোথায় কিভাবে আছে, দুদক তাকে অ্যারেস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে এবং দুদকের কেসের কি অবস্থান, এগুলি জানার ব্যাপারে একটি সুমোটো রুল ইস্যু করেছেন। আগামী 10 দিনের মধ্যে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আকারে বিষয়গুলি হাইকোর্টকে অবগত করার জন্য। এদিন আদালত বলেন, দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচারের পরও আসামি ধরাছোঁয়ার বাইরে থাকবে। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে অবস্থান করছে এবং সে দেশে আসছে না। কোর্ট মন্তব্য করছে একটা লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেপ্তার করা হবে না? এটা তো কারণ মগের মূল্যক না। দুদকের একটি সূত্র জানায়, তাকে গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন তারা। চিঠির জবাব দিয়ে পিকেকে গ্রেফতারে পরোয়ানা এবং আদালতের আদেশ চেয়েছে ইন্টারপোল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 দিনেও সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এই অবস্থায় তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। এই মুহূর্তে সিলেটের কাজলশাহ এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকরাম। ফয়সাল, সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকাণ্ডের ফলে এই 3 দিন ধরে দুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। আপনার এই পিছনের দৃশ্য দেখেই বুঝতে পারছেন যে জনদুর্ভোগ কী পর্যায়ে চলে গেছে। এখানে এই জয়ন্তবাবু এবং দিলীপবাবু দুজন ভদ্রলোক, এখানে তার বাড়ি আছে। তার বাড়ি থেকে এখানে ডিপ টিউবওয়েল থেকে তিনি নিজের খরচে জেনারেটর চালিয়ে এই এলাকার মানুষের 144 পরিবার রয়েছে এই এলাকার মানুষদের 3 বার তিনি পানি দিয়ে থাকেন এবং পানি নেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই এসে এখানে জড়ো হয়েছেন এই পানি নেওয়ার জন্য। এবং এই ডিপ টিউবওয়েলে পানি নেওয়ার এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্য কিন্তু যে সমস্ত জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি সব জায়গার কিন্তু এরকম ভোগান্তির দৃশ্য। বলে রাখা প্রয়োজন যে 3 দিন পর গত 32 ঘন্টা পর গতকালকে সন্ধ্যা 6টায় আংশিকভাবে বিদ্যুৎ দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশন এলাকার কিছু কিছু জায়গা, যার ফলে ভোগান্তি কমেনি এবং ভোগান্তি বেড়ে চলেছে। যার এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিশু, নারী, পুরুষ সবাই এসে এইভাবে জড়ো হয়ে এক জায়গা থেকে পানি নিচ্ছে। এখানে জয়ন্তবাবু, দিলীপবাবু তারা একজন প্রবাসে থাকে, একজন বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন চাকরি করেন। ওনারা মিলে এই এলাকাবাসীর সহযোগিতার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তার নিজের খরচে জেনারেটরে তেল জ্বালানি ভর্তি করে 2 বেলা ধরে গত মঙ্গলবার যখনই বিদ্যুৎ বিপর্যয় ঘটে তারপর থেকেই এই ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই ব্যবস্থায় শুধুমাত্র এই এলাকা না, এখানে যে 44 পরিবার আছে এই কাজলশাহ এলাকা, শুধু এরা নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে নারী পুরুষ শিশুরা এসে এখান থেকে পানি নিচ্ছে। এবং এখানে কাছাকাছি আরও 2-3টি জায়গায় বিভিন্ন সংস্থাগুলো পানির ব্যবস্থা করছে। সব কিছু মিলে বলা যায় শুধুমাত্র পানি নয়, মানুষের বাসা বাড়িতে ফ্রিজে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, অন্যান্য অনেক সমস্যা দেখা দিয়েছে। টেলিকমিউনিকেশন একেবারে বিপর্যয় অবস্থায় পড়ে গিয়েছে। মানুষের যে অনলাইন ক্লাসগুলো করতে পারছে না, মোবাইলের চার্জ চলে যাচ্ছে, নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে নগরবাসী। এই সমস্যা উত্তরণের জন্য আজকে সারাদিন লেগে যাবে, এমনটাই বলছেন বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা, বিভিন্ন প্রকৌশলীরা এমনটি আমাকে জানিয়েছেন। মোটামুটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে কাজ, সেই কাজের পুরো দিন শেষ হতে আর কতটুকু সময় লাগবে পরবর্তী সংবাদে আমরা হয়তো তা জানিয়ে দিতে পারবো সময় সংবাদের দর্শকদের। ফয়সাল, এই ছিল বিদ্যুৎ না থাকার কারণে 3 দিন ধরে সিলেট নগরবাসীর ভোগান্তির একটি দৃশ্য এবং এই দৃশ্যের সর্বশেষ। সিলেটের কাজলশাহ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের 2য় ধাপে করোনা ভাইরাস আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন গড়ে 1,500 মানুষ।
এ অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মেয়র বিল ডি ব্লাসিও এ ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 1,500-এর বেশি। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন সিটির মেয়র বিল ডি ব্লাসিও। Unfortunately, as of today, on our 7-day rolling average for coronavirus positivity, New York City has hit exactly 3.0%. তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে। এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট, বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে। এছাড়া ধর্মীয় উপাসনালয়, রেস্টুরেন্ট, এমনকি বাসাবাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার না করায় করোনা মোকাবেলায় ব্যাপকভাবে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাধাগ্রস্ত ও বিলম্ব হতে পারে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর মেডিকেল ভিসা চালু হওয়ায় আবারও বিদেশমুখী হচ্ছেন অনেক রোগী। বরাবর মতো বেশিরভাগই যাচ্ছেন পাশের দেশ ভারতে। স্বাস্থ্য খাতের গবেষকরা বলছেন, দেশের বেসরকারি হাসপাতালের সেবার মান ও ব্যয়ের ওপর সরকারের তদারকির অভাবে বিদেশগামী রোগীর সংখ্যা বাড়ছে। আর এতে প্রতি বছর 30 থেকে 35 হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। হরিপদ সাহার রিপোর্ট। ফাতেহা বেগম কয়েক বছর আগে মেরুদণ্ডের নিচের দিকের হাড় ডিসপ্লেসড হয়ে গুরুতর অসুস্থ হন। পাশের দেশ ভারতে অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফেরেন। তবে এখন নতুন শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে রোগ নির্ণয়ে কুলকিনারা করতে না পারায় আবারও প্রস্তুতি নিচ্ছেন ভারতে যাওয়ার। পেটের কারণে গ্যাস হয়ে যাচ্ছে। এখন ভিতরে কি সমস্যা, কোনো ক্ষত হয়েছে না লিভারে কোনো সমস্যা হয়েছে, এটার জন্য আমরা এন্ডোস্কোপি করিয়েছি। তারা কোনো রোগ খুঁজে পাচ্ছে না। যদি পারি ভিসাটা পাই তাহলে আমাকে নিয়ে ইন্ডিয়া দেখাবো। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত, সিঙ্গাপুরের মতো দেশ মেডিকেল ভিসা দেয়া শুরুর পর চিকিৎসা নিতে অনেকেই যাচ্ছেন ও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশে তো আমার কোনো চিকিৎসা হইল না, যে করোনার কারণে যেতে পারি নাই। এখন খুলতে যেহেতু এখন আশা করতেছি যে যাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বিদেশগামী রোগীদের সিংহভাগই যায় পাশের দেশ ভারতে। সে দেশের অনেক হাসপাতালও প্রতি বছর বাংলাদেশ থেকে যাওয়া কয়েক লাখ রোগীর ওপর নির্ভর করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের চিকিৎসায় আস্থা সংকটের কারণেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের এই যে প্রাইভেট সেক্টরের যে অ্যাকাউন্টেবিলিটি, তার কৈফিয়ত দেওয়ার যে একটা বিষয়, শাস্তি পুরস্কারের বিষয়, এই বিষয়গুলো একদমই নেই। প্রাইস, তার সঙ্গে মান এবং প্রাপ্তি, তার মধ্যে আসলে মিল নেই এবং সেজন্য বহু লোকের আস্থাহীনতা তৈরি হয়েছে। $4 বিলিয়ন প্রতি বছর স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এক্সাক্ট পরিসংখ্যানটা আরও বেশি। রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা রুখতে দেশে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবাদানকারীর সংখ্যাও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাড়াতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 27 সদস্যের দলে করোনা আর ইনজুরির কারণে যেতে পারেননি মঞ্জুরুর রহমান আর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। জামাল ভূঁইয়া বলছেন, প্রস্তুতি কম হয়েছে, তবে ভালো কিছু করতে হলে শতভাগ দিয়ে খেলতে হবে দলকে। আর প্রথমবার জাতীয় দলের সাথে বিদেশে যাওয়া সুমনের প্রত্যাশা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলার। মানিক মোল্লা, SM বাবলু, পাপ্পু আর সুমন রেজা, এই 4 জনের স্বপ্নযাত্রা। জাতীয় দলের হয়ে প্রথমবার বিদেশ সফর, তাই আলাদা নজর লাল সবুজ জার্সির নতুন কান্ডারিদের। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন আর 2022 বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। প্রতিপক্ষ যতটা কঠিন, তাদের প্রস্তুতিটাও তেমন প্রত্যাশিত। প্রীতি ম্যাচ খেলেছে কোস্টারিকা আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশ
বাংলাদেশের প্রস্তুতি নেপালের বিপক্ষে ঘরের মাঠে 2 প্রীতি ম্যাচ, যাকে কাতার বাধা অতিক্রমে যথেষ্ট মানছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। সম্মানজনক ফল পেতে শতভাগ দিতে হবে দলকে। আরো প্র্যাকটিস করতে হবে, আরো হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ নাইলে আমরা পারবো না কাতার সাথে। Against the bigger teams there is always a big motivation, and of course against Qatar again I hope we will play up to the best, because if we just play 80% we will get crushed. নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া সুমন রেজার প্রত্যাশা ভালো খেলার, যদিও গেল 2 ম্যাচে পারফরমেন্স নিয়ে পুরো সন্তুষ্ট নন নিজেও। কোচ যেভাবে বলছে সেভাবে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি নাই। আরও ভালো খেললে ভালো হতো। টিমের সাথে যেতে পেরে খুবই ভালো লাগতেছে, এক্সাইটমেন্ট অনেক ভালো। বাট আমার প্রতি যে কোচের প্রত্যাশা, যে আশা দেশবাসীর, অবশ্যই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং ভালো খেলে সেটা প্রমাণ দেব। বাংলাদেশের কাতার যাত্রাটা হয়েছে করোনা আক্রান্ত হেড কোচ জেমি ডেকে ছাড়াই। নতুন করে আক্রান্ত হয়েছেন মঞ্জুরুল রহমান। ইনজুরির কারণে দলের সাথে যেতে পারেননি অন্যতম ফরওয়ার্ড নাবিব নওয়াজ জীবন। দলের 37 সদস্যের মধ্যে দেশ ছাড়লেন 34 জন। জীবন যদি ইমপ্রুভ করে তাহলে কিন্তু কোচ বা প্লেয়ার আরও কোনো কাউকে নিয়ে আমরা কিন্তু আবার জয়েন করতে পারি। আমাদের স্কোয়াডটা ছিল 27-এর, তো 27-এর থেকে আমাদের 2 জন প্লেয়ার কম আসছে। যাওয়ার পরে ওখানকার আসলে এনভায়রনমেন্ট দেখে আমরা বুঝতে পারবো। আমরা আমাদের ফ্যাসিলিটি, জিম ফ্যাসিলিটি, সুইমিং এগুলো সব চেয়েছি, ওরা এগ্রি করেছে। তবে প্রস্তুতি যাই হোক, সবার প্রত্যয় ভালো করার, যেখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে এশিয়ান গেমসে কাতারকে হারানো আর হোম ম্যাচে তাদের বিপক্ষে লড়াকু পারফরমেন্স। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নামকাওয়াস্তে প্রার্থীদের নির্বাচনের দিন বর্জন বিএনপির খেলা। সম্পাদক মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করার নির্দেশ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।